আমি জাগৃতি, পেশায় একজন নার্সিং স্টাফ। ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই ঘুরতে গেলেই ব্লগ বানাই। আশা করি আমার আগের ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। হ্যাঁ, লাগছে বলেই বললাম, কারণ এখনও আমার একটা পর্ব বাকি আছে। এই পর্বটা আর একটা পর্ব। ধৈর্য ধরে সবাই আমার ব্লগগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উত্তরাখণ্ডের সফরে আমার তুঙ্গনাথ দর্শন হয়ে গেছে। তুঙ্গনাথের পরে আর একটা জায়গা রয়েছে, যে জায়গাটা দর্শন না করলেই নয়। তাই জন্য এর পরের দিন আমরা সেই জায়গাটা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেই জায়গাটির নাম দেউরিয়াতাল। দেউরিয়াতাল কি কি বৃত্তান্ত সবটাই বলবো, কিন্তু ব্লগে থাকতে হবে। কিন্তু শেষ পর্যন্ত ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হবে ডে 3। তো হিসেব মতো তো আজকে বারবার বলতে ইচ্ছে হচ্ছে, কারণ হেমকুণ্ড সাহেবের আশ্রমে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হলো না। তো আমরা আজকে যাব দেউরিয়াতাল। এই দিককারই হচ্ছে একটা গিয়ে স্পট। তো চলো, আজকেও ট্রেক করতে হবে অনেকটা। এবার আজকে কতটা কি পারি সেটা দেখি। কাল তো করে নিয়েছি অনেকটাই, আজকে দেখি। চলো। भाई साहब थोड़ा स्लो हो जाओ। আচ্ছা, লম্বা করে তো। হ্যাঁ, চল। দেউরিয়াতাল দেখার উদ্দেশ্যে আমরা তো বেরিয়ে পড়েছি। যেহেতু সময়টা বর্ষাকাল, তারই জন্য আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। কখনো মেঘ কালো করে আসছে, কখনো পরিষ্কার হয়ে আসছে। অবশেষে আমরা দেউরিয়াতালের প্রবেশদ্বারে এসে পৌঁছেছি। তো আজকে আমরা যাচ্ছি দেউরিয়াতাল। চলো, কতটা কি পৌঁছাতে পারি। কালকে অবস্থা খুব খারাপ ছিল। দেউরিয়াতালটাও একটি ট্রেকের মধ্যেই পড়ে। এর ট্রেকটায় পৌঁছানোর সবথেকে সাধারণ একটা পথ হলো শাড়িগ্রাম। আমরা যে প্রবেশদ্বারটা দেখলেন, সেই প্রবেশদ্বারটা কিন্তু শাড়িগ্রামে। শাড়িগ্রাম থেকে 2-3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উখিমঠ চোপড়া সড়কের পাশে অবস্থিত হলো এই দেউরিয়াতাল। আমরা শাড়িগ্রাম থেকে ট্রেক করে প্রবেশদ্বারে পৌঁছাইনি। আমরা যখন দেউরিয়াতাল থেকে নেমেছি, তখন আমরা ট্রেক করে নেমেছি। এবার সড়ক পথে, মানে রাস্তা দিয়ে, আমরা যে রাস্তাটা দিয়ে এসে প্রবেশদ্বারে পৌঁছালাম, সেটা হলো মাস্তুরা অথবা শাড়িগ্রামের মধ্যে দিয়েই গাড়িটা এসছে, এবং সেখান থেকেই আমরা ট্রেকিংটা শুরু করেছি। আছে আর ওই ব্যাকগ্রাউন্ডটা ফুল হয়েছে, এত সুন্দর। একটু টি ব্রেকে দাঁড়ালাম। তবে সত্যি কথা বলতে একটু কষ্টটা কিন্তু কমই হচ্ছে। বললাম না যে মেঘলা, এই সময়টা কিন্তু আদর্শ নয় দেউরিয়াতাল বা উত্তরাখণ্ডে কোনো রকম ট্রেকিংয়ের জন্য। খুবই পিচ্ছিল হয় এবং পড়ে যাওয়ার ভয় অবশ্যই থাকে, এবং সেই সমস্ত অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি। কারণ যত ওপরে উঠেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে, সেহেতু পাহাড়ের গা বেয়ে জল অনবরত পড়তে আসছে, তাই পাথরগুলো পিচ্ছিল হয়ে যাচ্ছে। এবং আমার তো প্রথম ট্রেক, কি করব বলুন। হ্যাঁ, তুঙ্গনাথ যাত্রাতে একটা অভিজ্ঞতা আমি অবশ্যই করে ফেলেছি, এবং আজকে যেহেতু দ্বিতীয় দিন আমার ট্রেকের, তাই আগের দিনের কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছি, আর আজকের কিছু অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে আমার এই যাত্রা শুরু হচ্ছে। পাহাড়ের মাঝে ট্রেক করতে করতে একটু চায়ের ব্রেক নিলাম।
পাহাড়ের মাঝে এই সুন্দর চায়ের সাথে পাহাড়, মেঘলা আকাশ, মেঘ ভেসে বেড়াচ্ছে, এই সমস্ত ছবি তুলতে ভালোই লাগে, স্মৃতির খাতায় বন্দি করে রাখবো। এরপরে আবার আমরা হাঁটতে লাগলাম, অনেকটা দূর, কিন্তু মনে হচ্ছে অল্প। ভিডিওটা হয়ে যাবে হয়তো আধ ঘন্টার মধ্যে, কিন্তু হাঁটতে লেগে গেছে 4 ঘন্টার মতো। চলো হাঁটতে থাকি। আর ওই যে দূরে দেখছো না একটা মন্দির, ওই মন্দিরটা কি সেটাও বলি চলো। মন্দিরটির নাম হলো ওমকার রত্নেশ্বর মন্দির, যা দেউরিয়া নাগ মন্দির নামেও পরিচিত। ভারতের উত্তরাখণ্ডের একটি প্রাচীন হিন্দু মন্দির, যা ভগবান শিবকে তার সর্পদেবতা বা নাগরাজ রূপে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি সারিগ্রামের কাছে অবস্থিত। আমরা যে প্রবেশদ্বার থেকে উঠলাম, সেখান থেকে ওই 500 মিটার দূরে ছোট ট্রেকের মাধ্যমে পৌঁছানো যায়। এটি 4000 বছর পুরনো। এটি একটি রহস্যময় ঘটনার জন্য বিখ্যাত, যেখানে শিবলিঙ্গে জল ঢাললে জলটা ওম আকৃতি ধারণ করে। যাই হোক, একটা সুন্দর আমাদের ট্রেকের পথে দেউরিয়া তালের এটি অবস্থিত। अरे ये जोंगली एगुलो तो फूलो है एगुलो। ये खाने का है? नहीं 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 नहीं। ये पीने का है? ये देखने का है? এখান থেকে যে কোনো ফলটা তুলে খেয়ে নিও না, কিন্তু পাহাড় থেকে। আমরা একটু আবার ট্রেক লিডারের সাথে মজাই করছিলাম, কারণ রাস্তায় যেতে যেতে অনেক রকম ফল, অনেক রকম ফুল দেখতে পাচ্ছি, সেগুলো তো জানি না। ট্রেক লিডার আবার ভয় পেয়ে যাচ্ছে যে আমরা যেন আবার কিছু মুখে না দিই। হ্যাঁ, সত্যি কথা, ট্রেকিংয়ের পথে অনেক রকমের ফল দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো মুখে দিলে কিন্তু বিষও হতে পারে। তাই আমাদের ট্রেক লিডার যথেষ্ট পরিমাণে সাবধান করছে, যাতে আমরা সুস্থভাবে যেতে পারি এবং আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারি। জল তো পড়বেই। জল পড়ে যাচ্ছে কিরকম করে দেখো, খুব ভালো লাগছে। পিছল কুলুকুলু ধ্বনিতে জল অনবরত ওপর থেকে নিচে প্রবাহমান, আর আমরা ঊর্ধ্বমুখী। জল যেদিকে পড়ছে তার ঊর্ধ্ব দিকে যাচ্ছি, আর পাথরগুলো জল তো পেছল করে করে দিয়ে যাচ্ছে। সেটা যে কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখেছেন গুঞ্জা আন্টি পড়ে গেছে। আমি যে কতবার পড়েছি সেটার আর ইয়ত্তা নেই, কারণ এত পেছল, তার মধ্যে নতুন ট্রেকিংয়ে কি বলবো। যাই হোক, পড়েছি, পড়ে পেছনে লেগেওছে, আবার উঠে দাঁড়িয়েছি এবং ট্রেক শুরু করেছি। মাঝখান থেকে আমার একটু ফোনটা খারাপ হয়েছে, কিন্তু তবুও। রাস্তা দিয়ে চলার পথে বর্ষাকালে এরকম অ্যাডভেঞ্চারাস কিছু দেখতে পাওয়া যায়। দেখতে যেমন ভালো লাগে, বর্ষাকালে পাথর পিছলা ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লাগে। অনেকটা রাস্তাই ওপরে উঠে চলে এসেছি। কিছু কিছু এক একটা ধাপে ধাপে যখন রাস্তাগুলো বাঁক নিচ্ছে, সেখানে
কিছু কিছু স্পট রয়েছে যেখানে দোকান রয়েছে, স্থানীয় মানুষজন দোকান খুলে রেখেছে, যেখান থেকে কিছু সাধারণ জিনিস কিনে নেওয়া যেতে পারে, জল বা চা তুমি খেতে চাইলে খেতে পারো। দেখলেন আমরা কিছুক্ষণ আগে একটু চায়ের ব্রেক নিয়েছিলাম, এবং তারা এতটাই মনোবল দিচ্ছে, কিছু বলার নেই। তাদেরকে যখন জিজ্ঞেস করছি যে আর কতক্ষণ, তারা একটা কথাই বলছে 500 মিটার। কিন্তু সত্যি কথা বলবো, 500 মিটার কিন্তু ছিল না, তার বেশিই ছিল। তারা সবাইকে একটা ইন্সপায়ার করে চলে। যারা যারা এখানে ট্রেকিংয়ে আসে, স্থানীয় মানুষরা ভীষণভাবে ইন্সপায়ার করে যে ট্রেকিংটা যাতে তারা কমপ্লিট করতে পারে। হ্যাঁ, তারা যদি বলে এখনো অনেকটা দূর, আমরা তো সেই জায়গাটা নিশ্চয়ই পৌঁছে উঠতে পারবো না, তাই না? তাই সত্যি স্থানীয় মানুষদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা হেল্প করার জন্য। কাছাকাছি আছি, জানি না, হাঁপিয়ে গেছি ভীষণভাবে। চলো আন্টিমেন্টি পৌঁছাতে পারি কিনা। জয় ভোলে বাবা, জয়। চলো, আমার সঙ্গে গাইড আছে, ফাঁকা, পেছনে গেছে ও, একটু বললো একটু সোজা হেঁটে যেতে। আমি সোজাই হেঁটে যাচ্ছি, আশা করছি পৌঁছে গেছি, কারণ ঘন্টার আওয়াজ পাচ্ছি। দেউরিতাল লেক, দেখি আর কতটা। ও দেখছো কত উঁচু, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন আর ভিডিও বানাচ্ছি না, একবারে গিয়ে, কারণ ভিডিও বানাতে বানাতে হাঁটা যাচ্ছে না, বুঝলে। চলো হেঁটে যাই। চলো আর একটা গল্প না হয় বলি। গল্প জমে জমেই তো একটা আমার সুন্দর ব্লগ তৈরি হবে। এই যে রাস্তাটা এখন নেমে যাচ্ছি, আমার সঙ্গে তো গাইড ছিল ঋতব্রত। আগের ব্লগে যার প্রশংসা আমি অনেকই করেছি, এই ব্লগেও না বললে তা মানে খুব খারাপ হবে। সে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছিল, কারণ আমি তো লাস্ট ম্যান, কারণ আমাকে একা ছাড়া যাবে না। তো সে বলল আমি একটা কিছু কটেজ দেখে আসছি, আর তুমি এগিয়ে যাও। আমি যথারীতি এগোতেই রয়েছি, এবং এগোতে এগোতে হাঁটতে হাঁটতে ভাবলাম হয়তো আমি পৌঁছে যাব। এখানে দেখতে পাচ্ছি, আর এই জায়গাটা না নামার রাস্তা ছিল, ওঠার রাস্তা না, এই জন্য খুব তাড়াতাড়ি একটা পৌঁছে যাচ্ছি। দেখো ক্যামেরাটা নড়ছে, আর যেহেতু দেখো আমি অত প্রফেশনাল ব্লগার নই, যার জন্য যে খুব ভালো ভিডিও করতে পারবো, কিন্তু করেছি। এবার নামছি। এবার নামতে গিয়ে এই জায়গাটা নিজেকে মানে কেমন একটা হঠাৎ করে কেমন একটা ভয় লেগে গেল। হ্যাঁ, যে আমার পেছনেও কেউ নেই, সামনেও কেউ নেই, আমি কি ঠিক জায়গায় পৌঁছাচ্ছি? মানে জাস্ট এক নিমেষে আমার মানে খুব প্রচণ্ড একটা ঝটকা লেগে গেল। ঠিক তখনই আমি ফোনটা বার করলাম, করে ঋতব্রতকে কল করতে যাচ্ছি, তখনই দেখি ঋতব্রত চিৎকার করে ডাকছে যে জাগৃতি কোথায়, মানে এরকম। তখন আমি আর কি মানে বললাম হ্যাঁ আমি আছি। আর যাই হোক, ঋতব্রতকে পেয়ে আমি এই যে সেই রাস্তাটুকু শেষ করেই দেউরিয়াতালে এসে পৌঁছেছি। দেউরিয়াতাল হলো ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার একটি নির্মল হ্রদ। এটি 2438 মিটার, আর যদি ফুটে বলি 7999, মানে ওই 8000 ফুট উচ্চতায় অবস্থিত। দেউরিয়াতালের একটা বিশেষত্ব হলো চৌখাম্বা শৃঙ্গের প্রতিফলনটা এই দেউরিয়াতালে দেখা যায়। কিন্তু সৌভাগ্য তো আমাদের হয়নি,
সময়টা ঠিক যেহেতু দেউরিয়াতালে ট্রেকিংয়ের সময় নয়, তাই সেই প্রতিফলন দেখার সৌভাগ্য আমাদের হয়নি। তা পরে তো আমি ভয়েস দিই ভিডিওতে, তবুও এখন এইখানে দাঁড়িয়ে যে ফিলটা হচ্ছে সেটা হয়তো মানে পরে ভয়েস দিয়ে সেটা বলতে পারবো না। এটা হলো দেউরিয়াতাল, দেখতে পাচ্ছ। কথাটা হলো এখান থেকে হচ্ছে চৌখাম্বা যে পিকস আমাদের হিমালয়ের, সেটার রিফ্লেকশনটা দেখা যায় এবং ভীষণ ভালোভাবে দেখা যায়। কিন্তু আমাদের এখানে মেঘ এখন আমরা দেখতে পাচ্ছি না, তবুও হচ্ছে মানে এত দূর এসছি এখানে, মানে অ্যাকচুয়ালি এত কষ্ট করে যে এলাম ট্রেক করে, এই জায়গাটা না এলে বোঝা যাবে না যে আমি কতটা সুন্দর জায়গায় এসছি। ভ্যালিটাও দেখো, দারুণ, দুর্দান্ত দুর্দান্ত, কিচ্ছু বলার নেই। চলো আর একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি কি আছে। সারিগ্রাম থেকে সপ্তাহের শেষে ট্রেকিং বা ক্যাম্পিং করার জন্য জনপ্রিয় একটি স্থান হলো দেউরিয়াতাল। বেশি দূর নয়, ট্রেকিংটি 2-3 কিলোমিটার উঁচু পথ, স্থানীয় মানুষদের কাছে একটি খুবই জনপ্রিয় জায়গা। কি মা আমাদের সবার আগে চলে আসছে, হ্যাঁ আমার থেকে, মানে বলবো না থু 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 কিন্তু আমার থেকে আগে আগে চলে আসছে, তাই ভাবছি এদের থেকে ইন্সপায়ার পাচ্ছি সবাই। আরে না, ও তো বাচ্চা আছে, ও পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ এটা জয়নগরের একদম পিওর। আপনার স্কুল কি জয়নগরের দিকে? ঘরে বাজার। জয়নগরেই? এই ওখানে ওই ইয়ে ধানের Selfie queen? খই নিয়ে আসতে পারো না? ঘরে ভাজা চাল ভাজা এটা। আমাকে না খই আনি, কনকচুর খই আনি। টি ব্রেক না, বাদাম ব্রেক। আমাকে গীতাঞ্জলির পাশে এসে আমার ছেলের সাথে কথা বলতে হবে। আমি এই র ভিডিওটা তুই দিবি কিন্তু, তোকে না নিয়ে আমি করছি, তুই র ভিডিওটাই তুই দিবি। মিউজিক কেউ বাজাস না। কথাটা হলো আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাইনি, কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মতোই অনেকটা ফিল তো পেয়ে যাচ্ছি। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাবো একদিন না একদিন নিশ্চয়ই। কি সুন্দর এই যে উঁচু থেকে দেউরিয়াতালটা, মেঘগুলো ভেসে যাচ্ছে, সবাই সামনে হেঁটে যাচ্ছে। দেউরিয়াতাল কিন্তু তুঙ্গনাথ চন্দ্রশিলার একটা রাস্তা পথকে মিলিত করেছে। এই যে পেছনের যে কটেজটা দেখলেন, এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দিয়ে সোজা মানে এগিয়ে গেলে কিন্তু একটা রাস্তা যেটা চন্দ্রশিলাকে যুক্ত করছে। শীতকালে যতদূর জানতে পারলাম ট্রেকিং গাইডের কাছ থেকে, আমাদের আমান ভাইয়ার কাছ থেকে, যে শীতকালে এই ট্রেকিংটা ঠিক এভাবে হয়, দেউরিয়াতাল থেকে হেঁটে গিয়ে চন্দ্রশিলা হয়ে তুঙ্গনাথ হয়ে নেমে যাওয়া, বা তুঙ্গনাথ দিয়ে ট্রেকিং করে উঠে চন্দ্রশিলা দেখে দেউরিয়াতাল দিয়ে নামা, এইভাবে ট্রেকিংগুলো হয়ে থাকে, কিন্তু বর্ষাকালে বন্ধ থাকে। যথারীতি আমরা দেউরিয়াতালটা পরিদর্শনের জন্য বেরোলাম। এখন দেউরিয়াতালটা পরিদর্শন করলে মানে একটা পাক দিলে নাকি খুবই ভালো। আমরা তো চাই যে আমরা ভালো থাকি, এবং এত একটা পবিত্র হ্রদ, স্থানীয় বিশ্বাস অনুসারে এই হ্রদের নামকরণ করা হয়েছে দেবতার নামে, কারণ যারা এখানে স্নান করেছিলেন তারা দেবতাই আর কি। তাই আমরা পরিদর্শন করে চলে এলাম। একটি টাওয়ার ছিল, সেই টাওয়ারটাই উঠে যদি আমরা চৌখাম্বা শৃঙ্গকে দেখতে পাই সেই জন্য। এখানকার পৌরাণিক ইতিহাস সম্পর্কে আরও কিছু জানাই, যেটা আমান ভাইয়ের কাছ থেকেই জেনেছি, যেটা দেবতারা এই হ্রদে স্নান করতেন, তার জন্যই নামকরণ করা হয়েছে দেবতাদের হ্রদ। স্থানীয় একটি কিংবদন্তি আরও কিছু দাবি করেন যে পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ভীম, এবং তার জ্ঞানী ভাই যুধিষ্ঠিরের পরামর্শে তৃষ্ণা নিবারণের জন্যই এই হ্রদটি তৈরি করেছিলেন।
একটি অতি সুন্দর স্মরণীয় হয়ে রাখার মতো একটা ভ্যালি দেখলাম, যে যার সাথে কোনো কিছুরই তো তুলনা হয় না, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা হয় না, কিন্তু তবুও সারা জীবন মনে থাকবে এই দেউরিয়া তালের কথা। আবার আসতে পারবো কি পারবো না সেটা পরের কথা, কিন্তু এই ট্রিপটা মনের পাতায় থাকবে। হলো না আমি পারবো এটা পুরো সঙ্গে সঙ্গে ইয়েতে করতে হবে। এটা আমি করি, আমার ডিস্ক গুলো সব ঠিক হয়ে যাবে। কিছুটা হয়ে যাবে, ওর অনেকের কিছুটা হয়ে যাবে। না না আগে এই তো এরকম করছে। মানে ওঠা অবস্থাতে ওরকম দাঁড়িয়ে যেতে হবে, উঠলে হবে না, মানে উঠে পড়লে লাফানো অবস্থা উঠে গেলে হবে না, উঠে গেলে হবে না, এরকম এরকম লাফাতে হবে। দেখো দেখো এরকম লাফিয়ে এই জায়গাগুলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। ওয়াও কি সুন্দর। ना ऐसे ही रहेगा, थोड़ा देर बाद ये नहीं जाएगा, लेकिन मूव नहीं करेगा, टाइमलाइन सब दिखाएगा ना, तभी मूव দারুণ 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 লাগছে। हाँ वो क्लाउड बुक कर सकते, ये मूव नहीं करेगा, ये ऐसे ही रहेगा। ওই তো ওখানে वो तो स्टेबल ही रहेगा, वो हाँ वो स्टेबल रहेगा, वो तो मूव नहीं करेगा। अभी দারুণ। ऐसे है कि जोर हवा चल रहा है तो थोड़ा थोड़ा ये हो जाएगा। অবশেষে আমরা ট্রেক শেষ করে নেমে পড়েছি। আমি সত্যি কথা বলতে একজনের কথা না বললেই নয়, ঋতব্রতর মা, ওই কাকিমা, মানে যা একটা মজার মানুষ না, সত্যি সত্যি ওনাকে অনেক শ্রদ্ধা ভক্তি করতে ইচ্ছা করে, কারণ কতটা সিনিয়র পার্সন কিন্তু কতটা মনের জোর। ওনার শুনেছি স্লিপ ডিস্ক আছে, মানে কোমরে হাড় সরে যাওয়ার একটা প্রবলেম আছে, কিন্তু তারা তবুও আমার আগে সে ট্রেকগুলো কিন্তু কমপ্লিট করেছে। সত্যি তাকে স্যালিউট, এবং তাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। যেমন কুঞ্জা আন্টি ছিলেন, তেমনি আমাদের মধ্যে বয়স্ক মানুষের মধ্যেও কিন্তু ঋতব্রত মা কাকিমা ছিলেন। তাই বলতেই হবে আমাদের এই গ্রুপটা ভীষণই একটি মানে খুব ভালো এমন একটা গ্রুপ ছিল, যাদের সবার কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখেছি। এবার আমি বললাম না যে আমরা নেমেছি শাড়িগ্রামের মধ্যে দিয়ে, এবার মূলত শাড়িগ্রামের মধ্যে দিয়ে ট্রেক করে নেমে যাব চোপতাতে। শাড়িগ্রাম থেকে আমাদের যেহেতু ট্রেকটা শুরু হয় দেউরিয়াতালে, ফেরার সময় তো আমরা গাড়ি করে এসেছি রাস্তা দিয়ে, কিন্তু এবার পুরো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নামবো। শাড়িগ্রামের মানে রাস্তা দিয়ে ট্রেক করে নামার অভিজ্ঞতা আমি যদি কোনো ব্যাকরণের ভাষা দিয়েও লিখি, তবুও বোধহয় আমি সেই তার ভাষা আমি বোধহয় তৈরি করে উঠতে পারবো না। এতটাই সুন্দর, কল্পনার অতীত। এবার ঢুকছি, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার মধ্যে দিয়ে এবার শুরু হলো আমাদের শাড়িগ্রামে। নামছি তো না, শাড়িগ্রামের মধ্যে দিয়ে নামছি, কিন্তু চাষাবাদ করেছে না মানুষজন, সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে এগুলো হচ্ছে জোয়ারের গাছ, যেগুলো আমরা যে জোয়ার, বাজরা, রাগি, আটা এগুলো খাই না, সেই গাছ, যেগুলো আমরা আটা ফর্মে খাই, সেই গাছগুলো কীরকম সেগুলো প্রথমবার দেখতেও তো ভালো লাগে। আর আমরা তো সমতলে থাকি না, সমতলে মানুষজন তো ধান চাষ করছে, সবজি চাষ করছে, আমরা সেগুলো দেখে অভ্যস্ত, এবং সমতলের ব্যাপারটা ঠিক অন্যরকম। আমরা সমতলে ধসর পরে হয় না, আর বৃষ্টি হলে, হ্যাঁ আমাদের সমতলে বৃষ্টি হলে বন্যাটা দেখা যায়, তাতে চাষিরা ক্ষতি হয়, কিন্তু এখানে তো সব রকমই অসুবিধা, তাই না? বৃষ্টি হলেও প্রবলেম, ঠান্ডা পড়লেও প্রবলেম, এবং তার মাঝখানে যেভাবে তারা কষ্ট করে চাষাবাদ করে আসে। এবার চারিদিকে শুধু পাহাড়টা দেখতে পারছো, কি অপূর্ব সুন্দর না। আমার তো মনে হয় যে এখানে কিছুক্ষণ বসে থাকি, কিন্তু সেটার
অবস্থা ছিল না, যেহেতু আমরা সবাই নামছি, তো আমাকে সবার সাথে নেমে যেতে হবে। সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল যে এই সারেগ্রামের কোনো একটা ঘরে বসে শুধু তাকিয়ে বসে থাকি। চারিদিকে এই যে ধাপ চাষের যে চাষগুলো একটা অনন্য সৌন্দর্যতা বহন করছে। আমি রেনকোট পরে নিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল, সেটা আর খোলা হয়নি। আর আমার বন্ধুরা বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যদি তোরা আমার ব্লগটা দেখে থাকিস, এই যে আমাকে কষ্ট করে অল্প অল্প ছোট ছোট ভিডিওগুলো করে দিয়েছিস, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো নামতে থাকি। নামতে নামতে তো অনেক রকমই পরিস্থিতি হয়েছে, আর সেই পরিস্থিতির কথা তো বলে আমি আমার নিজেকে লজ্জা দিতে পারি না। এতবার পড়েছি পা পিছলে পিছলে। যেহেতু পড়ে যাচ্ছি, সেহেতু আমার সামনে যাকে দেখলেন একবার হাত বাড়ালো, অঙ্কনা আমার মানে অনেক ছোট কিন্তু আমার থেকে, কিন্তু সে আমাকে দায়িত্ব করে নিচে হাতে হাত ধরে নিচে নামিয়ে নিয়ে গেছে। যাই হোক, সবার সাহায্যে আমি উত্তরাখণ্ডের প্রথম ট্রেক কমপ্লিট করতে পেরেছি, আর একদম নেমে গেছি শাড়ি ভিলেজের মাধ্যমে চোপতাতে। এবার লাঞ্চ করব, সেই বিকেল 5:30টার সময় লাঞ্চ করেছি। আর ওটা লাঞ্চ বলে না, স্ন্যাক্সের মধ্যেই পড়ে, কিন্তু এত খিদে পেয়ে গেছে, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তারপরের ভিডিওগুলো আর নেওয়া হয়নি, কারণ রেস্টের যথেষ্ট প্রয়োজন ছিল। কত ভিডিও নিতে গেলে আর নিচে আর মানে পারছিলাম না আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। রাতের বেলা আবার ঝমঝমি বৃষ্টি নেমেছিল, সেই বৃষ্টি দেখতে দেখতে আজকে রাতটা আমি আর সোলাঙ্কি ভীষণ প্রচুর গল্প করেছি, প্রচুর আড্ডা মেরেছি। এই রাতগুলোই সারা জীবন মনে থাকবে। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন, আর শেয়ার একটা করে দেবেন যদি মনে হয় ভালো লাগে। এখনকার মতো এইটুকুই।